এভাবে আবার একজন যখন পরিচয় দিতে হলে আমার একটু সময় লাগবে। কিন্তু একজনটা চিনি। তোমার নাম কি ইমরান না নাকি ইমন? বুঝে নাই? জীবন। আচ্ছা, নামটা ব্যস্ত আছে, ওটা আমি চিনি ব্যক্তিগতভাবে। যাই হোক, সবার সাথে ধীরে ধীরে পরিচিত হওয়া সমস্যা নেই। আপনাদের মনে হয় গ্রাফিক্স শেষ হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনাদের কোর্সটা হচ্ছে 21 দিন, তাই তো? 3টা সাবজেক্ট, গ্রাফিক ডিজাইন, আমরা যেটা বলি যে ওয়েব ডিজাইন, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে বিশাল একটা পার্ট। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলা সাবজেক্টের একটা সমন্বয়ে একটা নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা কোনো মানে শেষ কোনো কিছু নেই। এখানে আপনার এক্সপার্টিস অনেক কিছু প্রয়োজন হয়। আপনার ডিজাইন নলেজ থাকতে হবে, ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, মার্কেটিং টেকনিক সম্পর্কে আপনি জানতে হবে। আসলে চিনতে পারতেছি না, আচ্ছা, এখন চিনতে পারছি। আচ্ছা, শুরু করি আমরা। হ্যাঁ, তো এখন বিষয়টা যেটা বলতে যাচ্ছিলাম যে অনেকগুলো এক্সপার্টিসের মানে সমন্বয় হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। এখন সত্যি কথা যদি ট্রুলি স্পিকিং করে আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আসলে এক দিনে পসিবল। তবে এখন কয়েকটা বিষয় আছে, আসলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কি করতে চান ওটার উপর ডিপেন্ড করে। সেটা একদিনের কোর্সও পসিবল, আবার এক মাসও পসিবল, আবার এক বছরও পসিবল। আপনি কি করতে যাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করতেছে যে কোর্সের লং ডিউরেশনটা আসলে আপনাকে কতটুকু হেল্প করতেছে। এখন আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং শিখে আসলে কি করা যায়। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা তো একটা পার্ট আছে। এছাড়াও আপনি যদি করতে চান যে নিজে যদি বিজনেস করতে চান সেটাও পসিবল, যদি জব করতে চান সেটাও পসিবল। এখন যদি জব করতে চান তাহলে আপনার দুনিয়ার সব কিছু জানতে হবে, কারণ বাংলাদেশের জব মার্কেট একটু অন্যরকম। তারা হচ্ছে কম টাকায় যত বেশি খাটানো যায়। এখন দুজনকে দিয়ে যে কাজ করানো যায়, একজনকে দিয়ে যদি সে কাজ করানো যায় তাহলে তার জন্য ভালো। এই ধরনের কিছু বিষয় থাকে আর কি। এখন আপনি যদি জব করতে চান, আপনি যদি নিজে বিজনেস করতে চান, জবের বিষয়টা তো বলে ফেলছি, আপনি যদি বিজনেস করতে চান তখন আবার মোটামুটি সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটা জানার বিষয়টা হচ্ছে যেহেতু আপনি নিজে একজন উদ্যোক্তা, আপনার প্ল্যানিং করার একটু ডিফারেন্স থাকতে হবে সবার কাছে, একটু প্ল্যানিং এর বিষয় আছে আমাদের। হয়তো বা আপনি একার পক্ষে সব কাজ করা সম্ভব হবে না, কিন্তু একটা মানুষকে যে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে তুমি এই কাজটা করো, তোমার এই সপ্তাহের ভিতরে তোমার এত লোক আছে, মানে একটা জিনিস আপনি জানেনই না, আপনি আরেকজন লোক খাটাতে কিন্তু আপনার দ্বারা পসিবল হবে না। আপনি টাকা ইনভেস্ট করবেন, ওটা পসিবল হবে না, এই একটা বিষয়। আর যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং এর বিষয়টা যদি বলি, আসলে এখানে আউটসোর্সিংটা আমরা একটু বেসিক কয়েকটা জিনিস প্রথম অবস্থায় কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস, এরকম কনফিউশন থাকে। বা বই পুস্তক পড়ি, তারপর আসলে অনেকে ক্লিয়ার থাকে না, অনেকে ক্লিয়ার থাকে না, অথবা একটু কনফিউশন থাকে। আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করি। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুইটা একই রকম, বাট আমরা ক্ষেত্র বিশেষে এক একটা এক এক ধরনের নামকরণ করি। যেমন ধরেন আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে বা আমি কোথাও জব করি, হ্যাঁ আমি একটা জব করি, এখানে যে আপনাদের ক্লাস করা আছে এটাকে আমার পার্মানেন্ট কিছু, আমার মাস শেষে তো পেমেন্ট দিচ্ছে না, তো এখানে প্রজেক্ট ভিত্তিক আসতেছি, আমি ক্লাস করে চলে যাচ্ছি, তারপর কিন্তু এখানে আমার কোনো কানেকশন নেই। আবার কোনো প্রজেক্ট হচ্ছে, আমাকে ইনভাইট করছে, আমি এসে ক্লাস করাচ্ছি, এই তো বিষয়টা। তাহলে এখান থেকে তো আমার কি ইনকামের সোর্স আসছে, এটাও কিন্তু একটা এক্সট্রা সোর্স, যেটাকে আমি বলছি আউট সোর্স। মানে মেইন তো আমার ইনকাম সোর্স আছে, তার পাশাপাশি আমি এখান থেকে আমি একটা আউট ভাবে একটা ইনকাম করতেছি, তার মানে দ্যাট মিন্স এটা আউটসোর্স। বলতে পারছি বিষয়টা? এখন স্যার এখানে জব করতেছে পার্মানেন্টলি, ওনার শুক্রবারে ফ্রি থাকে, ঠিক আছে? এখন আমার কোথাও একটা কোনো একটা প্রজেক্ট আছে বা কোনো একটা কাজ দরকার, স্যারকে ইনভাইট পাঠালাম, স্যার ওইখানে গেল, ওই পারপাস একটা ইনকাম করে চলে আসলো। তো ওটা তো ওনার কি মূল ইনকামের বাহিরে, তাহলে এটা আমি কি বলতেছি? আউটসোর্সিং। এখন অনলাইন ভিত্তিক যে আমরা ইনকাম করতেছি এটাও কিন্তু আমরা আউটসোর্সিং। ওইটা আউটসোর্সিং কারোর ক্ষেত্রে পার্মানেন্ট ইনকাম হিসেবে মানে ফুল টাইম হিসেবে ধরতেছে, কেউ কারোর আবার আছে পার্ট টাইম হিসেবে কাজ করতেছে। এখন ধরেন আপনি কোনো একটা কিছু করছেন, পাশাপাশি এখান থেকেও ইনকাম করতেছেন, মানে অনলাইন ভিত্তিক সার্ভিস তো আপনি ইনকাম করছেন, তাহলে এটাও কি আপনার আউটসোর্সিং। আউটসোর্সিং বিষয়টা বুঝতে পারছি? মানে আউটসোর্সিং আপনি তখন বলতে পারতেছেন আপনি একটা নির্দিষ্ট ইনকাম, আপনি সেটা অনলাইনে ইনকাম করলে আউটসোর্সিং, আদারওয়াইজ অন্য কোথাও কাজ করলে আউটসোর্সিং না, তা কিন্তু না। বুঝতে পারছি বিষয়টা? তো এটা হচ্ছে আউটসোর্সিং। এখন ফ্রিল্যান্সিং বিষয়টা কি? ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে ধর এই প্রজেক্টটা আমি করলাম, নেক্সট আরেকটা ব্যাচ আসলো, মানে আমি যদি বলি না স্যার আমি পারবো না, উনি তো আমাকে ফোর্স করতে পারবেন। কিন্তু আমি যদি এখানে জব করতাম, আপনি কি করেন এটা আমার দেখার বিষয় না, আপনি আমার কাজ শেষ করতে হবে।
আপনি ছুটি নেন, আমার কিছু আসা যায় না, আপনি ওটা আমি তো একটা বাধ্যবাধকতা, তাই না? তো আমি যদি নিয়ে নিই, আমার প্রজেক্ট কমপ্লিট করে আমার এখানে যেতে হবে, বাট কমপ্লিট করার পর আমি ইচ্ছা করলে কাজ করবো, না হলে কাজ করবো। ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝতে পারছি, মানে আমি কারোর পার্মানেন্ট কিছু না, আমি প্রজেক্ট বেস কাজ করতেছি বা নির্দিষ্ট একটা চুক্তি ভিত্তিক কাজ করতেছি। এখন ধরেন আমি যদি বাস্তব এদিক থেকে একটু বাইরে যাই, একজন চোর যে চুরি করতেছে তার ওইটা কিন্তু একটা আউটসোর্স, তার পাশাপাশি সে একটা কিছু করার চেষ্টা করে। আর যারা পার্মানেন্টলি চুরি করে সে তো নামদারি চুরি, বিষয়টা আলাদা। সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার, তার আজকে মুড ভালো চুরি করবে, তার মুড ভালো না সে চুরি করবে না, তাও তো এর বিষয়ে কাজ করতেছে না। আবার তাকে অনেকে আবার হায়ার করে নিচ্ছে, আয় চুরি করতে যাবো আমার একার পক্ষে সম্ভব না, তোরে নিয়ে নেবে, তাকেও তো হায়ার করে একটা পার্সেন্টেজ বা একটা এমন কোনো সিস্টেমটা দিচ্ছে। সো এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং, জাস্ট এটা ফান পারপাস বললাম যাতে বোঝার সুবিধা, বুঝাতে পারছি বিষয়টা। সো আউটসোর্সিং আমরা অবশ্য এখন অনলাইনে ইনকামটাকে হয়তো বা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা অনেকে আউটসোর্সিং নামে পরিচিত বা ফ্রিল্যান্সিং নামে পরিচিত। এখন বর্তমানে বা বিশ্বের যে সিস্টেমেটিকটা হয়, যেমন ধরেন হবিগঞ্জে আমার একটা আইটি প্রতিষ্ঠান আছে, এখন আমি প্রায় 2014 সাল থেকে এটা চালাচ্ছি, কিন্তু অবস্থা দেখলে এটা বুঝতে পারবেন না যে একটা আইটি প্রতিষ্ঠান, কারণ আমরা এখানে এমপ্লয়ির পরিমাণ নাই বলতে চলে, আমার মাত্র 3 জন পার্সন মিলে আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, কিন্তু আমি কাজ আনতেছি, কাজ দিচ্ছি, অনেক বিশাল বিশাল অ্যামাউন্টের কাজগুলো করতেছি। আমার কি করা লাগতেছে, আমার তো বেতন দিয়ে পোষায় সম্ভব না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আমরা এখানে রাখি, আমার কিন্তু অনেক টাকা মাসে বেতন দিতে হবে, সর্বনিম্ন হলো তো সম্মান সুযোগভাবে ওনাকে 20 থেকে 25 হাজার আমার বেতন দিতে হবে, যে স্টার্টিং পয়েন্ট। এখন কোনো মাসে আমার দেখাই দেওয়ার আমার কোনো প্রজেক্ট পাচ্ছি না, তখন ওনাকে আমার পেমেন্টটা অযথা দেওয়া লাগতেছে না। তো আমি কি করি, যে একটা প্রজেক্ট যখন আমি দিই, যদি সেটা নিজের পক্ষে করার সম্ভব হয়ে যায় আমি নিজে করে ফেলি। আর যখন দেখা যায় যে একার পক্ষে আমার সম্ভব না, তখন আমার যে গ্রুপ বা আমার স্টুডেন্ট যারা আছে বিভিন্ন গ্রুপ বানিয়ে রাখছি, ওইখানে পোস্ট করি যে আমি এই কাজটা করতে চাই, এতজন লোক দরকার, এই এক্সপিরিয়েন্সগুলো লাগবে বা এই কাজগুলো সম্পর্কে জানা থাকতে হবে। এখন যারা ইন্টারেস্টেড বা ফ্রি আছে তার মধ্যে, ভাই আমি তো ফ্রি আছি, আপনার সাথে কাজ করা যাবে কিনা, বা এভাবে আমি কিন্তু বোঝাই নিতে পারছি। কাজ শেষ, অ্যামাউন্ট আসছে, 50-50 করে ভাগ করে দিছি, আমি একটা পার্সেন্টেজ নিয়ে নিচ্ছি। তাহলে দেখেন আমারও চাপ নাই, মাস শেষে বেতন দিতে হবে এরকম কিছু না। তাহলে সে যে তারও কিন্তু একটা ইনকাম সোর্স অলরেডি আছে, বাট আমার সাথে কাজ করে সে একটা আউটসোর্সিং করলো, এবং তারা তো পার্মানেন্ট রাখিনি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কাজ জমা রাখছে। তাহলে সে যে আমার সাথে কাজ করছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বেস, আর তার যে ইনকামের সোর্সটা তাহলে সেটা কি হলো, আউটসোর্সিং। বলতে পারছি বিষয়টা? এখন গ্লোবাল মার্কেট আপনার এইভাবে চলতেছে, ইউএস, ইউকে, ইন্ডিয়া যাই বলেন না কেন, সব জায়গায় একইভাবে চলতেছে। বাংলাদেশেও এখন ক্রমবর্ধমানভাবে এই জিনিসগুলো চলতেছে। যেমন দেখবেন আমরা তো আসলে ডিজিটাল দুনিয়ার সাথে এখন আসলে ইন্টারনেট হয়ে গেছে। যেমন দেখবেন যে এখন অনেকে ফেসবুক কেন্দ্রিক বিজনেস করতেছে না, এখন দেখবেন যে আপনি ফেসবুক বিজনেস যখন বিজনেস করবেন, আমরা তো হয়তো একটা ভাবি যে একটা ফেসবুকে পেজ খুললাম, এখানে পোস্ট করলে হলো, মানুষ আস্তে আস্তে লক করবে, অর্ডার দিয়ে দিলাম, কিন্তু এখানে ম্যানেজমেন্টের কিন্তু অনেক পার্ট আছে। একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সোর্স করা লাগতেছে, কি কি প্রোডাক্ট আসতেছে, একই প্রোডাক্ট তো সারা জীবন বেচতেছেন না, প্রোডাক্টে ভেরিয়েশন আনতেছে না। এখন ধরেন প্রোডাক্টে অর্ডার আনলো বা অর্ডার আসলো, অর্ডার আসার পর এটা কি নিয়ে বসে থাকলে হবে নাকি এটা ডেলিভারির জন্য ঘুরতে হবে, ডেলিভারির জন্য ঘুরতে হবে। আবার দেখেন মাঝে মাঝে লাইভও করতে হয়, মানুষের মেসেজে আনসারও দিতে হয়। এই কথাগুলো আমি কম কয়েকটা কথা বললাম, কিন্তু এর মধ্যে গেপিং আরো অনেক কিছু আছে। আবার ফেসবুকে পোস্ট দিবেন, কি পোস্ট দিবেন, কোন কোন গ্রুপে পোস্ট দিবেন, এতগুলা কাজ আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার একার পক্ষে সম্ভব কিনা। তখন দেখা যাচ্ছে যে থার্ড পার্টির লোক অত নিচ্ছে না, এখন আপাতত দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে ব্যবসাগুলো পরিচালনা করছে, কিন্তু আর 2 থেকে 3টা বছর পরে আর নিজের পক্ষে সম্ভব হবে না। আপনি দেখেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দিতে পারে যে আমার একজন সাপোর্টিভ লোক দরকার, যে কাস্টমারের মেসেজগুলো রিপ্লাই দিবে এরকম টাইপের, বা লাইক করতে হবে। তাহলে এখন কিন্তু নরমালিও কিন্তু ফ্রিল্যান্সিং পেজ মানুষ কিন্তু হায়ার করতেছে, বাট ওইটাকে এইভাবে ভাবলে হবে না যে অনলাইনে ডলার ইনকাম করলে সেটা ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং। আমি যদি এইভাবে কাজ করি এটা ফ্রিল্যান্সিং হবে না, আউটসোর্সিং হবে না, তা কিন্তু না। বলতে পারছি বিষয়টা? আমাদের ওই যে কিছু কিছু বিষয় যেগুলো তো নতুন আসছে, আমাদের অনেকের ভিতরে একটা জিনিস কাজ করে। যেমন আমি মার্কেট প্লেসে $10 একটা কাজ করছি, হ্যাঁ $10 কাজ, মানে এখান থেকে আমি যখন বলতেছি 800 টাকা বা 1000 টাকা আমি কাজ করলাম, 1000 টাকা মাত্র কাজ, তাহলে ভেরিয়েশনটা কি? প্রায় তো কাছাকাছি। আপনার 1000 টাকা আর $10 প্রায় তো কাছাকাছি ভেরিয়েশন, একটু কম 10-20 টাকা বা কিছু একটা সামান্য একটু পার্থক্যটা আসবে আর কি কথা। তো শুধু ডলার ইনকাম করলে হবে এরকম কিন্তু বিষয়টা না, সবকিছুই পার্সপেক্টিভটা চিন্তা ভাবনা করতে হয়। যাই হোক, তাহলে আমার মনে হয় এতক্ষণে আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কি বিষয়টার কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ, এখন আপনারা শিখতেছেন গ্রাফিক ডিজাইন, শিখবেন ওয়েব ডিজাইন, আবার শিখবেন
ডিজিটাল মার্কেটিং আসলে আপনার ডিজিটাল মার্কেটিং এর না, জাস্ট একটা পার্ট, এটা হচ্ছে এসইও। ওইটা রাখছে, ওইটা এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। মেইন পার্টগুলো যেটা ধরা হয় আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা শর্টকাটে আমরা এসইও বলি, ইমেল মার্কেটিং আর হচ্ছে ভিডিও মার্কেটিং। মূলত এই চারটা পার্ট মিলে ডিজিটাল মার্কেটিং এর নামকরণ করা হয়েছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং আরো বিশাল একটা লং কোর্স বা একটা লং, এটা কোনো কোর্সের সীমানা নাই, মানে এখানে অনেক কিছু টেকনিক আপনার অনেক কিছু বিষয় আছে। বাট বাংলাদেশে পরিচিত এটাই, এই চারটা সাবজেক্টের সমন্বয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স গঠিত হয়। মানে এটা প্রচলন আর কি অনুসারে বলছি, কিন্তু এটা কোনো শেষ নেই। এ হচ্ছে মূল বিষয়টা। কারণ আমি যেটা বলতে চাচ্ছি, এখন আপনি যদি অনলাইনে আর্নিং করতে চান বা ইনকাম করতে চান, তাহলে আপনাকে চারটা কোর্সই জানা লাগবে কিনা, বা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখছেন, এখন আবার ওয়েব ডিজাইন শিখবেন, আপনার সব কিছুই জানা লাগবে কিনা, বা আসলে সীমাবদ্ধতা কতটুকু, বা আমি যে ফ্রিল্যান্সিং করতেছি বা আমি করছি একটা সময়, এখনো করতেছি, তাহলে আমি কি সব জানি কিনা, এরকম বিষয় কিন্তু হয়। বা অনেকে প্রশ্ন করে যে ভাই আমি আউটসোর্সিং করতে যাচ্ছি, কোন সাবজেক্টটা শিখলে ভালো হবে, এরকম প্রশ্ন কিন্তু কন্টিনিউ আমরা পাচ্ছি। এটা আপনাদের হয়তো বা কোনো প্রশ্ন থাকতেই পারে, আছে কিনা, থাকলে বলে ফেলতে পারেন, আমি কথার মধ্যে শেয়ার করবো। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আবার একটু যদি রিপিট করতে কথা বলা বুঝিনি। মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যে প্রশ্নগুলো পাই যে কোন সাবজেক্টে শিখতে হবে, অনলাইনে আর্নিং করার জন্য কোন সাবজেক্টে শিখতে হবে, বা কোনটার ইনকাম বেশি কোনটার ইনকাম কম, এরকম জানার একটা প্রবণতা থাকে। আপনাদের এরকম কোনো প্রশ্ন আছে কিনা? স্যার যদি একটা বিষয় যদি ভালো করে শিখে নিই, মনে করেন এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এই বিষয়ে যদি ভালো দক্ষতা অর্জন করতে পারি, এটাতে সম্ভব কি? হ্যাঁ সম্ভব। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে আপনি যদি অনলাইনে আর্নিং করতে চান, এখন ফ্রিল্যান্সিং এর বিষয়টা মানুষ দেখেন, একটা মানুষ হায়ার করে কখন, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন বা আমি আপনাকে হায়ার করবো, আপনাকে আমি হায়ার করতেছি কখন, বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের একটা জিনিস আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমি একটা কাজ পারি, সেটা আমি নিজে করে ফেলতেছি বা নিজে আমার পক্ষে করা সম্ভব। যদি করা সম্ভব হয় এবং আমি যদি ফ্রি থাকি, আমি আরেকজনকে টাকা দিয়ে এই কাজটা করাবো? এখন একটা বিষয় হতে পারে যে আমি কাজটা পারি কিন্তু আমার কাজটা করার মতো সময় নাই, তার জন্য হয়তো আপনাকে হায়ার করছি। এখন একটা বিষয় হচ্ছে কি যে একটু টেকনিক্যালি জিনিসগুলো একটু হ্যান্ডেল করতে হয়। একটা হচ্ছে কাজ আপনাকে মেনলি শিখতে হবে, কাজ না শিখে আপনি পারবেন না। অনেকে একটা বিষয় থাকে ভাই যে ফ্রিল্যান্সিং এর যদি বলেন যে চারটে, আপনারা তো শিখতেছেন চারটা বা তিনটা, আপনাদের চারটায় শিখতে হবে, যে কোনো একটা শিখতে হবে। কেন আমি কথাটা বলি, আপনি হয়তো নলেজ বেসের জন্য আপনি শিখতেছেন, শিখা শেষ নাই। এই আইটি সেক্টরে এমন কোনো সাবজেক্ট নাই যে আপনার ভালো লাগবে না, প্রত্যেকটা সাবজেক্ট আপনার ভালো লাগবে। প্রথম যখন কম্পিউটার পারতেন না, যখন পাওয়ার পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে শুরু করছেন, আপনার কাছে অনেক মজা লাগতেছে। যখন আবার এখানে এসে গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, আপনার কাছে কত নেশা লাগতেছে, ভাত দিয়ে রাইখে দিয়েছে, আপনি খাইতে ইচ্ছা করতেছেন, কাজ করতে আপনার মন চাইতেছে, এরকম কিন্তু হয়। তো এখানে আইটির প্রত্যেকটা পার্ট, এমন কোনো পার্ট নাই যে আপনার কাছে ভালো লাগবে, সবগুলো আপনার কাছে ভালো লাগে। কিন্তু একটা বিষয় হচ্ছে ভালো লাগা এক বিষয়, আর প্রফেশনাল ভাবে কোনো একটা কিছু ক্রিয়েট করে নেওয়া হচ্ছে আরেক জিনিস। কারণ আমি সব পারি, আপনি যদি জব করতে যান যে আমি সব পারি, কি কি পারেন, আমি গ্রাফিক ডিজাইন পারি, ওয়েব ডিজাইন পারি, ডিজিটাল মার্কেটিং পারি, প্রফেশনাল ভাবে এই জিনিসটা কেউ চয়েস করবে না। কারণ একটা ব্যক্তি সব বিষয়ে সে নলেজ রাখতে পারে, বাট ওই প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট হওয়া পসিবল না। আপনি বাংলা পারেন, আপনি ইংলিশও পারেন, অঙ্কতে আপনার ভালো দক্ষতা আছে, ঠিক আছে, হয়তো আপনার নলেজ আছে, এক্সপার্টিস কিন্তু সবটা না। এখন আমি ফ্রিল্যান্সিং এর সব সাবজেক্টগুলো মোটামুটি জানি। এখন আমাকে যদি দেওয়া হয় যে আপনি সবগুলা কোর্স করান, আমি কিন্তু সেইভাবে করতে পারবো না। এর মধ্যে কয়েকটা সাবজেক্ট আছে এটার মধ্যে আমি বেশি পারদর্শী, হয়তো আমি এটা কোর্স করাতে করাতে আমি এক্সপার্ট হয়ে গেছি। আরেকটা জিনিস আছে স্যার, সেটা হচ্ছে কাজ করা আর শেখানো, দুটোর মধ্যে কিন্তু আমার পার্থক্য আছে। অনেকে আছে যে ভালো কাজ করতেছে মার্কেট প্লেসে, সে কাজ শিখাতেও একটু সমস্যা হতে পারে। বাবা দেখা যাচ্ছে যে সে শিক্ষা মানে শেখানোর দিকে পারফেক্ট, কিন্তু দেখবেন যে সে ওই দিকে তেমন একটা ইনভলভ নাই, সে অন্য কিছু থেকে একটা ইনকাম সোর্স করে করছে। এগুলো অনেক, আমরা শেষ করবো এগুলো অনেক ঝামেলা আছে। কারণ পরিবেশগত কিছু জিনিস আমাদেরকে প্রবলেম ফেস করবে। যেহেতু এই সেক্টরে আপনারা আসছেন, হয়তো এই কোর্সের শেষে সবাই ইনকাম করবে এমন হয় না, এক দুজন আছে ক্লাসে বাহিরে ভালো আমরা কর্পোরেট নিয়ম হয় যে আমি ফোন দিয়েছিলাম একটু আসলে হয় কোর্সে আগে ফোন জি আচ্ছা স্যার কি জানি বলছিলাম লাস্ট? আচ্ছা সাবজেক্ট নিয়ে দেবো না, আচ্ছা আমি কথাটা শর্টকাট শেষ করে দিই। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট, আমি কথাটা টপিক শেষ করে তাহলে সবকিছুই মূলত বিষয়টা শেষ হয়ে আসবে। এখন ধরেন মার্কেট প্লেসে মানুষ আসে প্রবলেম নিয়ে,
যে আমি এই জায়গাটা আটকে গেছি, এটা একটা প্রবলেমের সলিউশনের জন্য মানুষ আছে, ঠিক আছে? বা আপনি ধরেন গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ধরেন ওয়েব ডিজাইন আপনি পারেন না, এখন আপনি একটা বিজনেস খুলতে যাচ্ছেন, তাহলে মাস তো একটা ওয়েবসাইট লাগবে। এখন মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে একটা বিজনেস থাকা মানে একটা ওয়েবসাইট আপনার থাকতে হবে। এখন আপনি এটা করতে হবে, তাহলে আপনার প্রবলেম কি? আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান। এখন বিষয়টা হলো আপনি ওয়েবসাইট সম্পর্কে জানেন, টুকটাক কাজও পারেন, আপনি কাজ শুরু করছেন, কোডে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, এখন তো এটা প্রবলেম সলভ করতে পারছেন। এখন আপনি কাউকে হায়ার করতে যাচ্ছেন, না শুরু করেন, সমস্যা নেই। আপনি কাউকে হায়ার করতে যাচ্ছেন, ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে কেউ সলভ করে দেবে। তাহলে বিষয়টা কি? একটা হচ্ছে সম্পূর্ণ কাজটা করে নিতে যাচ্ছেন, আবার আরেকটা বিষয় হচ্ছে কি প্রবলেম সলিউশন করে নিতে যাচ্ছেন। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, একজন ওয়েব ডিজাইনারও একজন ওয়েব ডিজাইনারকে হায়ার করে। এটার বিষয়টা হচ্ছে তার কাজের পরিমাণ বেশি হয়ে গেছে, তার একার পক্ষে করা সম্ভব না, সে একটা পার্সেন্টেজ রেখে আপনাদের কাজ দিয়ে দিচ্ছে, এটা একটা পার্ট। আবার এরকম আরেকটা জিনিস হতে পারে, ধরেন সে কাজ করতে গিয়ে জায়গাটা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলছে, সলিউশন দিতে যাচ্ছে। তাহলে আপনার পরিসরটা কই গিয়ে আপনার আর্নিং এর সোর্সটা ক্রিয়েট করতে হবে, এটা বুঝতে পারতেছেন কিনা? কি বুঝলেন আপনারা? একটা হচ্ছে একটা জিনিস তৈরি করে দিচ্ছেন, অথবা কি প্রবলেম সলিউশন করে দিচ্ছেন। সিস্টেম বুঝতে পারছেন? এখন আমাদের যে প্রবলেমটা হয়, বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি কোর্স বলে, আর আপনার মানে কথাটা এর জন্য বলছি যে আপনাদের মনে হতে পারে যে এত পরিমাণে কোর্স হচ্ছে, সরকারি বলেন, বেসরকারি বলেন, বা পার্সোনাল যাই বলেন না কেন, ওই সেই পরিমাণে তো ফ্রিল্যান্সার ক্রিয়েট হচ্ছে না, হচ্ছে? যেমন আপনারা তো এখানে ট্রেনিং করতে আসছেন, সবাই যে ফ্রিল্যান্সার হয়ে যাবে তাও না, ঠিক আছে? অনেকেই কোর্স চলাকালীন মধ্যে দেখবেন হারাই গেছে, হ্যাঁ। আবার অনেকেই আছে যে রানিং কয়েকজন সাকসেস হয়ে আসে, আবার অনেকে দেখা যাচ্ছে বিষয়টা সম্বন্ধে জানতেন না, বিষয়টা শিখছেন, হয়তো পরীক্ষার চাপে পড়ে গেছেন, না হলে জবের একটা চাহিদা থাকে, কারণ বাংলাদেশের মানুষগুলো তো সবাই জব করার একটা প্রবণতা থাকে, মানে আপনি জবের জন্য ট্রাই করতেছেন, জবে ট্রাই করে এটা পসিবল হবে না। দুই জগৎ, হয়তো আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং ট্রাই করতে হবে, না হলে একটা সময় একটা নিজের অবস্থান ক্রিয়েট করে মানুষকে দিয়ে যদি চালাতে পারেন আপনার অবস্থানটা, তাহলে তো আপনি একটা সময় জবের চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু এট এ টাইম দুইটা একসাথে করা কোনোভাবেই পসিবল না, কারণ এখানে কিছু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে ধরেন আপনি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা মানে হচ্ছে একটা ব্যবসা করা, আপনি সার্ভিসে ইনকাম করতেছেন। আর সার্ভিস যে আপনি যাদেরকে দিবেন তারা কি বাংলাদেশের মানুষ? না, ম্যাক্সিমাম তো দেশের বাইরে মানুষ। এখন আমি ঘুমাই রাত 12টায় 1টায়, কারণ আমি যখন রাত 12টা 1টার সময় ঘুমাই, এখন আরেকজন মানুষ যখন আসতেছে তার রাত্রে কটা বাজে, মানে আমাদের সহজ কথা বলতে যাচ্ছি, টাইমিংটা তো তাদের সাথে টাইম মেইনটেইন না। কারণ আপনি আসেন অফিসে, যেমন আমি ক্লাস করাই, এখন আমি ক্লাসরুমে আসি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, এখন একজন ভাই আমাকে নক দিল, তুমি কি কাজটা করে দিতে পারবে? এখন আমি তো এখন ক্লাস করাবো নাকি আমি তাকে মেসেজ আনসার দেব, কোনটা করতে হবে আমাকে? আমার তো যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, মানে একদিন মোবাইল এটাই তো ইম্পর্টেন্ট। আমার যদি এখন 5 মিনিটের সুযোগ থাকে, বাইরে গেছি, এখন তাকে আনসার দেওয়া এটা বিষয়, এখন এটা কিন্তু পসিবল না। যেমন দেখেন একটা ক্লাস গেল তো সর্বনিম্ন 45 মিনিট ক্লাস করাতে হয়, তাই না? 45 মিনিট পরে যদি আমি তাকে নক দেই, হ্যাঁ আমি কাজটা করে দিতে পারবো, অর্ডার দেন, এর কোনো দেখা যাবে সে আরেকজনকে হায়ার করে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন আপনি যদি অফিসেও কাজ করেন, ওই একই বিষয়, অফিসের বস আপনার সামনে বসে রয়েছে, আপনি অফিসে কাজ করবেন, এবং অনেক অফিস আছে আপনার মোবাইল ফোন জমা দিয়ে তারপরে অফিসে বসতে হবে। এবং আপনি অফিসে বসে কি কি কাজ করতেছেন সব স্ক্রিনশটের ইয়েগুলো তার কিছুক্ষণ পর পর আপনার দেখছে আপনি কি করতেছেন না করতেছেন। বিষয়টা হচ্ছে আপনি আমার অফিসে কাজ করতেছেন, আমার কাজ তো আপনার কাছে ইম্পর্টেন্ট, আপনি ফ্রিল্যান্সিং করবেন এটা আপনার বাসায়, আমার অফিসে বসে না। প্রবলেমটা বোঝাতে পারছি বিষয়টা? সো এর জন্য হচ্ছে একটা হচ্ছে টাইম টেবিল মেইনটেইন করা তো পসিবল না, এর জন্য আপনার 24 আওয়ার্স অনলাইনে থাকতে হবে। 24 আওয়ার্স তার মানে কি আমরা ঘুমাই না? ঘুমাই। আমরা যে কাজটা করি মোবাইল অন করে বা কম্পিউটারের সাথে স্পিকারের অন মানে কানেকশন রাখি, যখন কোনো মেসেজ দেখেন নোটিফিকেশন আসে, তখন ওই নোটিফিকেশন ঘুমাই থাকলেও ওই নোটিফিকেশনের শব্দটা ঠিকই দেখেন। আপনি ঘুমায় আছেন, খুব গভীর ঘুমে, উঠেন বলে কেউ শুনবে না, কিন্তু আপনার নাম ধরে কল করলে কিন্তু আপনি উঠে যাবেন, দেখবেন কিছু প্রতি একটা আকর্ষণ চলে আসলে এই জিনিসটা ভালো কাজ করে। যাই হোক, তো ওইটা পারপাস আর কি। না হলে বিষয়টা হবে দেখবেন আপনার মতো তো অনেকেই কাজ করতেছে, এখন যখন সে যে অনলাইনে থাকতেছে তাদেরকেই কিন্তু নক করতেছে, আদারওয়াইজ কাকে নক করতেছে। তার মানে বিষয়টা হচ্ছে আপনার 24 আওয়ার্স অনলাইনে থাকতে হবে একটি, হ্যাঁ। আর হচ্ছে যে কনভারসেশন যদি মেসেজে ডিলে হয়, তখন দেখা যাবে আপনার পরিবর্তে আরেকজনকে হায়ার করে নিচ্ছে। তাহলে ফাইনালি আমি যেটা বলতে আছি, ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনাকে আসতে হয়, স্পেসিফিক আগে নিজের একটা স্কিল অর্জন করতে হবে, প্রফেশনাল স্কিল। এখন কিছু কাজ আছে মানে প্রফেশনাল স্কিলের মানে খুবই নরমাল কাজ, এগুলো শিখেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এটা সম্ভব ছিল একটা সময়,
আজ থেকে তখন 10 বছর আগেও সম্ভব। এখনো হয়তো আপনাকে বলছে সম্ভব, কিন্তু সম্ভব আমার মনে হয় না। কেন আমি বলতেছি, বিষয়টা হচ্ছে আপনি যদি এক মাসে মাত্র $10 ইনকাম করেন, পসিবল? ধরেন 800 থেকে 900 টাকা ইনকাম করলে এক বছরে, সরি এক মাসে, কারণ আপনি হয়তো রিপ্রেজেন্ট করতে আমি তো ডলার ইনকাম করছি, তাতে কিছু আসে যায় না। বাস মাসের সাথে কত টাকা ইনকাম করতেছে এটা আমার দেখার বিষয়। যেমন অনেকে বলে না ডাটা এন্ট্রি কাজ। এখন ধরেন আপনি ফ্রিল্যান্সিং অনলাইন থেকে ইনকাম করতে আছেন, ঠিক আছে, ইনকাম করতে আছেন, বললেন যে ভাই সবচেয়ে কাজ সহজ কোনটা, কারণ আপনি যেভাবে খুঁজতেছেন সহজ কাজ কোনটা, এভাবে কিন্তু সবাই খুঁজতেছে সহজ কাজ কোনটা। কারণ প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, আপনিও কম্পিউটার সার্ভিসিং করেন, আমিও কম্পিউটার সার্ভিসিং করি, কারণ কাস্টমার মাত্র একজন, এখন মানুষ এখানে 10-15 জন, কাজ তো একটা। এখন এটাকে ভাগ করে নেবেন কিভাবে? একটা তো মানে যেটা বলে যে সেপারেট করার বা তো একটা কনভার্ট করার তো সিস্টেম আমাদের থাকতে হবে। আর সার্ভিসের তুলনায় সার্ভিস দাতার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তো একটু প্রবলেম, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা সহজ ভাষায় বলবো কম্পিটিশন। তার মানে আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন ওই মার্কেট প্লেসে ওই ধরনের কাজ আছে কিনা ওইটা একটা বোঝার বিষয়, এবং যদি থেকে থাকে ওইটার কম্পিটিশনের পরিমাণ কিরকম ওইটাও কিন্তু আমাকে বুঝতে হবে। নাহলেও একটা বিষয়, কই এগুলো তো ফ্রিল্যান্সিংতে সব ভুয়া ফালতু, কোনো ইনকাম হয় না, কাজ টাজ পাই না, অ্যাকাউন্ট খুলে বসে গেছি। তো এখানে অনেক কিছু কথাবার্তা আছে যে কাজ কেন পাবেন, এই জিনিসগুলো তো আপনাকে অ্যানালাইজ করতে হবে। আপনি একটা বিজনেস খুলবেন, বিজনেস খোলার পরে কি বুঝবেন যে বিজনেসটা চলবে কি চলবে না। আপনি ওই বিজনেস খোলার আগে তো আপনাকে মেজারমেন্ট করতে হবে যে এইখানে বা এই লোকেশনে বিক্রি করা সম্ভব কিনা। যেমন ধরেন বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন হবিগঞ্জে চলে আসে, রিচম্যান বা দর্জি বাড়ি এরকম, বা লোকটোর মতো কোম্পানিগুলো তো হবিগঞ্জে চলে আসছে। রিচম্যানের মতো কোম্পানি হবিগঞ্জে আসবে এটা আমি ভাবিও না। যখন চলে আসছে তখন দেখা যায় হুটাট অনেকগুলো কোম্পানি চলে আসছে। তারা কি এমনিতে চলে আসছে না, যদি চলতো তারা কি এখনো কন্টিনিউ থাকতেছে? তারা জিনিসগুলো দেখে যে হবিগঞ্জের মানুষের ইনকাম সোর্স কি, তাদের ইনকামের পরিমাণ কি, কি পরিমাণ খরচ করে, সবগুলো কিন্তু একটা মেজারমেন্ট করে তারপরে আসছে। সো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এরকম ওয়ে আছে, আপনাকে রিসার্চ করার বিষয়গুলো বুঝতে হবে যে আপনি কোন কাজ শিখছেন বা কোন কাজ শিখবেন, বা যে কাজটা শিখছেন ওইখানে যদি সার্ভিস দিতে চান ওইটার চাহিদা আছে কিনা। এই প্রত্যেকটা বিষয় আপনি খুঁটিনাটি করে দেন হচ্ছে নাম দেওয়া। তাহলে বিষয়টা হচ্ছে সহজ কাজ করলে সব কাজ কিন্তু আর সহজ থাকে না। কারণ আপনি যেমন সহজ কাজের নিয়ে ঘুরতেছেন এরকম আপনার মতো অনেকে সহজ কাজের জন্য আসতেছে। তাহলে যে বিষয়টা হবে কি, আপনিও টিকে থাকতে আছেন, আমিও টিকে থাকতে আছেন, কারণ কাস্টমার তো একজনই, ধরেন বা এরকম কয়েকজন মাত্র। তাহলে বিষয়টা কি হচ্ছে, কম টাকায় সার্ভিস দেওয়া। আমি আগে ধরেন ঘন্টায় $10 দিতাম, এখন আমি বলছি আমি ঘন্টায় $5 করে দিলে হবে। তখন আপনি কম্পিটিশন থেকে টিকে থাকার জন্য বললেন ঠিক আছে আর $1 কমে দিও, $4 করে দিও। তো এগুলো কমাতে একটা সময় দেখা যায় কমতেই থাকে। তখন হয়তো আপনার এইগুলা থেকে একটা তিক্ততা চলে আসবে, বা নাহলে এই সেক্টর থেকে বের হয়ে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে সহজের ভিতরে ঘুরলে হবে না, আপনাকে প্রফেশনাল কাজগুলো শিখতে হবে। প্রফেশনাল কাজ শিখলে লাভটা কি, আপনি যে ফ্রিল্যান্সিং করবেন তা কিন্তু না। যদি প্রফেশনাল কাজটা শিখেন এটা দিয়ে কিন্তু আপনি জবও করতে পারতেছেন। বাংলাদেশের লোকাল মার্কেটে কিন্তু জবের চাহিদা হয়তো হবিগঞ্জ কেন্দ্রিক কম, আপনি ঢাকা কেন্দ্রিক গেলে অনেক জব সোর্স আছে। আপনি যে কোনো সেক্টর বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন বা মার্কেটিং বলেন, সব সেক্টরে জব আছে। এখন আপনি যদি ওই ছোট ছোট কাজগুলো করেন, আপনি অনলাইন সারা জীবনেও যে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন তা না। কারণ এখন অনেক কিছু সফটওয়্যার কিন্তু বের হয়ে যাচ্ছে স্যার, যে জিনিসগুলো যেমন ধরেন আগে একটা সময় টাইপিং করতাম, এখন তো গুগল ভয়েস মেসেজ দিয়ে ইয়ে করা যায়। ওই গুগল ট্রান্সলেট আছে না, দেখবেন যে কথা বলার কনভারসেশন একটা অপশন আছে, এটা দিয়ে রাখলে আমি নিজে অনেক সময় এগুলো করি, নিজে লিখতে বিরক্ত লাগে, ট্রান্সলেটরের সাথে কনভারসেশন মোড রাখি, আমি যা বলি এটা অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। এখন এই কাজটা তো আমাকে অন্য আরেকজনকে করানোর প্রয়োজন হতো, এখন কিন্তু আমার কষ্ট কমে গেছে। সেরকম ডাটা এন্ট্রি বলতে কিন্তু টাইপিং তা কিন্তু না স্যার। অনেকে আমরা বলি, আমি কথাগুলো একটু বলে নিচ্ছি, কারণ আমরা প্রফেশনাল কাজ ঢোকার আগে যেগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, না হলে আমাদেরকে পিছনে টানবে বারবার। কোনো একটা বিজ্ঞাপন দেখলাম যে সহজ কাজ শিখে ইনকাম করুন, ওই দিকে আবার ঘুরতে থাকে, কিন্তু এটা যে আপনার ক্ষতি করবে এটা কিন্তু আপনাকে কেউ বলবে না। যেহেতু এই লাইনে চলে আসছেন এই জন্য আপনার পিছন টানগুলো আমাকে বাদ দেওয়া আছে। সামনে আগানোর ইচ্ছা থাকলে সামনে আগান, না হলে এখান থেকে বাদ দিয়ে চলে যায়। বুঝতে পারছেন বিষয়টা? মানে এগুলো আপনার সমস্যা করবে। এখন আসি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি তো আমরা বুঝি সবচেয়ে সহজ কাজ, তাই না? ডাটা এন্ট্রি বলতে কি, যে একটা মানুষ পিডিএফ ফাইল দিল বা একটা ছবি দিল, এটা আমরা টাইপিং করা, এটা তো নরমালি বুঝি, হ্যাঁ এটাও ডাটা এন্ট্রি। কিন্তু মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি ধরেন 1000টা কাজের মধ্যে এই ধরনের একটা কাজ পাওয়া যায় কিনা, মাঝে মধ্যে 1-2টা কাজ পাওয়া যেতে পারে। বা কোনো একটা ছবি আছে, মানে জেপিজি তো এখন বুঝেন আপনারা, যেহেতু গ্রাফিক্স কোর্স করে ফেলছেন, মানে যে র ফরম্যাট না, আউটপুট বা সফট কপি আমরা যেটা বলছি, যেটা এডিটেবল না সহজ কথা।
যে ফাইলগুলো দিয়ে দিছে এটা কোনোভাবে ইয়ে করা যাচ্ছে না, এখন এটা আপনি এন্ট্রি করতেছেন বা এটাকে কপি করে টাইপ করে অথবা কোথাও পোস্ট করতে হবে, এরকম একটা ডাটা এন্ট্রি হতে পারে। তো ম্যাক্সিমাম যে ডাটা এন্ট্রি কাজগুলো পাওয়া যেতে পারে, ধরেন আমি আপনাকে বললাম হবিগঞ্জে কম্পিউটারের সার্ভিসিং সেন্টার আছে বা কম্পিউটার সার্ভিসিং দেয় এরকম যারা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা দোকানে এরকম 50টা দোকানের ফোন নাম্বার, মানে ব্যক্তির মানে মালিকের ফোন নাম্বার, তারপর হচ্ছে তাদের লোকেশন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের কন্ট্যাক্ট নাম্বার, এই জিনিসগুলো একটা এক্সেল ফাইলে করে দেন আমাকে জমা দিতে হবে। এখন আপনি কি দোকানে গিয়ে গিয়ে বলবেন ভাই আপনার ইমেল অ্যাড্রেস কি? এটা তো সম্ভব না। না। সেটা হবিগঞ্জে আসেন বিধে হয়তো সম্ভব। আর হবিগঞ্জ থেকে আপনি যখন একটা ইউএসএ কোম্পানির কাজ দিতেছেন, যে ইউএসএ ক্লার্ক মানে ধরেন ওই যে পরিষ্কার করা যে সার্ভিসগুলো দেয় কোন কোন প্রতিষ্ঠানগুলো, তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে ইউএসএ গিয়ে তো আপনি এগুলো কালেক্ট করতে পারবেন না। তাহলে তখন কি আপনার গুগল থেকে সার্চ করে এগুলা বের করার টেকনিকগুলো আপনাকে জানতে হবে। এগুলো দিয়েও একটা সময় খুব ইনকাম করা গেছে, কিন্তু কাজ তো সহজ সহজ চিন্তা করে অনেক মানুষ এদিকে চলে আসছে, এখন আর সহজ কাজটা সহজ নাই। বুঝতে পারছো বিষয়টা? জি। এখন আগে এমন হইতো যে আমরা যে কাজগুলো করতাম তখন 20টা এরকম ইনফরমেশন দিলে আমরা সর্বনিম্ন $5 $10 যার কাছ থেকে যত নেওয়া যায়। এখন দেখা যাইতেছে যে অনেকে এরকম বাজেট নেয় যে 1000 জনের ইনফরমেশন আমাকে বের করে দিবা, আমি তোমাকে $20 দিব, $15 দিব, কাজের মান এতটুকু কম আসে। এবং আরো মজার বিষয় হচ্ছে এখন অনেক ধরনের সফটওয়্যার অলরেডি বের হয়ে গেছে, আপনি কি চাচ্ছেন? ক্লার্ক মানে পরিষ্কার যারা করছে তাদের সার্ভিস, বা ধরেন প্লাম্বার লিখলেন আপনার কিওয়ার্ড এজ এ প্লাম্বার, কোন লোকেশনে, ইউএস এর ইয়ের এমপ্লয়ির সাইজ কত হবে, 10 থেকে 15 জন বা 20 জন এরকম কাজ করে আপনি সংখ্যা নির্বাচন করেন, সাবমিট করলে যতজন কোম্পানি আছে অটোমেটিক ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ সবকিছু বের হয়ে গেছে। তাহলে কি আগে সময় লাগতো, আপনাকে দিতাম, আপনি কাজ করতেন, দেন বের হতো, তারপরে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, এটা ফেক দিচ্ছেন না অরিজিনাল দিচ্ছেন এটা কোনো ভরসা নাই, আবার এগুলো আবার টেস্টিং করার জন্য আবার একটা সফটওয়্যার লাগতো। কিন্তু এখন যে তারা যে কথাগুলো বললাম, এক সফটওয়্যার থেকে আপনার সবকিছু বের করে ফেলতে পারতেছে। তার মানে প্রবলেমটা হচ্ছে মার্কেট প্লেসের এখন সহজ কাজগুলো যে প্রবলেম, একটা সময় সাডেনলি থাকে, সহজ বলে সবাই চলে আসে, তখন কম্পিটিশনের পরিমাণও বেড়ে যায়, কাজের টাকার পরিমাণটাও কমতে থাকে। আর একটা বিষয় হচ্ছে এই কাজটাকে আরো সহজলভ্য করার জন্য যত সফটওয়্যার কোম্পানি আছে তারাও আবার নেমে পড়ে যে মানুষের কিভাবে কাজগুলোকে সহজে দেওয়া। তাহলে আপনার পিছনে কিন্তু লুক লাগে না, আপনি যে একটা জায়গাতে রাজত্ব করবেন তা না, কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করেন, লাইক ধরেন আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি জানেন, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাকে ওয়ে করি, যেমন গ্রাফিক ডিজাইন কি, ফটোশপ সফটওয়্যার সম্পর্কে ভালো করে জানতে হচ্ছে। আপনি যতটুকু কাজ শিখছেন এটা কি এনাফ আপনাদের মনে হয়? জি না। ধরেন আপনারা পারেন, কিন্তু আপনাদের যে জিনিসটা এখনো নলেজ নেই সেটা হচ্ছে কালার সেন্স, কোন কালারের সাথে কোন কালার যাবে এটা কিন্তু আপনারা জানেন না। আর এখন পর্যন্ত যেটা পারেন, আমি যদি আপনাকে বলি যে এটাকে ডিজাইন করে দেন সেম টু সেম, এটা পারবেন। কিন্তু আপনাকে যদি কিছু কন্টেন্ট দিয়ে মানে লেখা বা কোনো ছবি দিয়ে বলি এখন ডিজাইন করেন আপনার মতো করে, তখন দেখবেন স্যার আর ডিজাইন ম্যাচ করতে পারতেছেন। তাহলে এগুলা হবে না, এরকম না, হবে মানে যত বেশি কাজ করতে থাকবেন, আপনি এখন কপি করেন, যখন 10 থেকে 15টা কপি করবেন দেন আপনার একটা সেন্স আসবে যে কোন কালারের সাথে কোন কালার যায়, ধীরে ধীরে আপনার এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, এখন গ্রাফিক ডিজাইনকেও ইজি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার বের হয়ে গেছে। আপনি লোগো বানাবেন, কোন কোম্পানির লোগো, মানে এটা ক্যাটাগরি তো আছে, বিজনেসে তো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করে আপনার কালারের থিমস কি, যেমন ধরেন প্রত্যেকটা কোম্পানি তার কিছু কালার থিম থাকে যে আমার প্রত্যেকটা জিনিস এই কালার উপরে হবে, গ্রিন, হলুদ, এরকম বিভিন্ন ধরনের কালারের ইয়ে থাকে। কালার সিলেক্ট করবেন, অটোমেটিক আপনাকে লোগো দেখাবে, এর মধ্যে আপনি একটা লোগো সিলেক্ট করেন, প্রত্যেকটা অংশের কালার চেঞ্জ করতে পারবেন, মানে আরো ইজি করে দিছে। তারপর তো গ্রাফিক ডিজাইনের ডিমান্ড রয়ে গেছে, সব কিছু লিমিটেশন তো থাকে। গ্রাফিক ডিজাইনে এখন সফটওয়্যারগুলো আপনাকে বানিয়ে দিতেছে, কিন্তু সবকিছু আপনার, কারণ এখানে প্রবলেমটা কি, একই ডিজাইন অন্যের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, বা আপনি চাইলেও একটা জিনিস নতুন করে আপনি পাচ্ছেন না, কারণ এখানে তো ফাংশনালিটিগুলো দেওয়া না, যার জন্য ম্যানুয়ালি কাজ আপনাকে আসতে হবে, আজকেও হবে, কালকে। সো গ্রাফিক ডিজাইন কি একটা প্রফেশনাল কাজ না? সো এরকম আপনি যদি প্রফেশনাল কাজ শিখেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে আর্নিং করতে পারছেন, এবং পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, জব মার্কেট আছে লোকালে আপনি মান্থলি বেসে আপনি কাজ করতে পারতেছেন। আমি আইডিয়াটা দিতে পারছি, তাহলে আমি আপনাদের যেটা বুঝাতে যাচ্ছি যে সহজ কাজ করে ইনকাম, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আমি ইনকামটা না হয় 2 মাস পরেই করি, 1 মাস পরেই করি, কাজটা যদি ভালো করে শিখি তাহলে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারছি, এটাতে আমি কোনো একটা জায়গায় জব করতে পারবো। সরকারি জবের জন্য আমার যে পরিশ্রম করা লাগতেছে ওই তুলনায় কম, মানে 25% যদি একটু প্রেশার করে নিজেকে, অনায়াসে জব পেয়ে যাচ্ছে, যদি সেটা একটু মানে হবিগঞ্জ থেকে একটু বের হতে পারে। হবিগঞ্জে জব আছে কিন্তু বেতনের পরিমাণ খুবই কম।
ধরেন একজন গ্রাফিক ডিজাইনের বেতন হবিগঞ্জে আমি 8,000 বা 15,000 টাকার উপরে দেখে নিই। আপনি সিলেট কেন্দ্রিক যান 20 থেকে 25,000, ঢাকাতে যান, ঢাকাতে একজন গ্রাফিক ডিজাইনের বেতন স্টার্টিং এজ নিউবি হিসাবে 20,000 থেকে শুরু হয়, 25,000 এসে মোটামুটি, তারপরে 45,000, 50,000, 60,000 পর্যন্ত আছে গ্রাফিক ডিজাইনার শুধু। আপনার যে ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন এটাই, কিন্তু আপনাদের স্কিলটা বাড়াতে হবে। স্কিল ভালো, আপনাদের স্কিলটা এখনো হয় না, মানে ওই যে ডিজাইন স্কেল অনেক কিছু কনসেপ্টই আছে। এখন বলতে পারেন যে বুঝলেন যে ঠিক আছে কম্পিটিশন, তাহলে গ্রাফিক সাবজেক্টটা আজকে না, এটা অনেক, এর মধ্যে তো অনেক কম্পিটিশন চলে আসার কথা। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন এজ এ একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কম্পিটিশন বেড়ে গেছে, কিন্তু ওইটার আওতাভুক্ত তো অনেক নেনো সাবজেক্ট আছে। যেমন ধরেন গ্রাফিক্সে কি কি সার্ভিস আছে, লোগো ডিজাইন একটা সার্ভিস, ভিজিটিং কার্ড একটা সার্ভিস। এখন আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন সবাই তো প্রথম অবস্থায় এটা শিখেন নাকি? হ্যাঁ স্যার। এখন আপনি বলে আমি লোগো ডিজাইন পারি, তো সবাই তো লোগো ডিজাইন পারে। কারণ আমি যদি বলি প্যাকেজিং ডিজাইন পারেন, টি শার্ট ডিজাইন পারেন, তাহলে দেখেন তো আপনাদের মধ্যে থেকে আমি কয়েকটা আলাদা করে ফেললাম না। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, আপনি গ্রাফিক ডিজাইন পারেন ঠিক আছে, ওইটা যে আহামরি কিছু তা কিছু না। এখানে বিষয়টা হচ্ছে আপনি একটা ভিজিটিং কার্ড বানাচ্ছেন, এটা একটা মাপ যোগের বিষয় আছে না, যে কতটুকু মাপ এরকম বিষয়। এখন ধরেন ভিজিটিং কার্ডের মধ্যে আপনি একটা লোগো বানাইছেন, অনেক টি শার্ট দেখেন না যেখানে লোগো দেওয়া থাকে আর কিছুই না, হ্যাঁ তাহলে আপনি একটা টি শার্ট বানাচ্ছেন, ওইখানে লোগোর কাজটা আর ওইখানে সেম কাজই তো, বাট এখানে আপনার কনসেপ্ট জানা নাই যে টি শার্টের ডিজাইনটা আসলে কোন জায়গায় কি বসাতে হয়, কতটুকু মাপ নিতে হয়, জাস্ট মাপ যোগের বিষয়, বাট একটু সিস্টেমেটিক একটু চেঞ্জ। তার মানে বিষয়টা হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনও কাজ করতে পারবেন, অত সাবজেক্ট অনুযায়ী কম্পিটিশন বেড়ে গেছে, আর আপনাকে খুঁজে বের করতে হবে গ্রাফিক ডিপার্টমেন্টের মধ্যেই কোনটা কম্পিটিশন কম, যেটা কম্পিটিশন কম ওইটা নিয়ে আপনি মাঠে নামেন। দরকার হলে এটা নিয়ে একটু স্কিল আপ করেন, দেন আপনার মাঠে নামতে হবে। ওয়াইটা বুঝাতে পারছেন আপনি? জি আর স্যার। সেটা গ্রাফিক ডিজাইন হোক না, সেটা ওয়েব ডিজাইনে যান, ডিজিটাল মার্কেটিং এ যান। ওয়েব ডিজাইনের আবার অনেকগুলো পার্ট আছে, যেহেতু আমাদের ক্লাসটা শুরু হবে ওয়েব ডিজাইন থেকে, এটা নিয়ে বললাম। আর গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা পার্ট, আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান না কেন গ্রাফিক ডিজাইন লাগে। একটা ওয়েব ডিজাইনে যাবেন, ওয়েব ডিজাইনের গ্রাফিক্সের পার্ট আছে। আপনি ডিজিটাল মার্কেটিং এ যাবেন, একটা প্রোডাক্ট সম্পর্কে হয়তো আপনি মার্কেটিং এর ট্রিক্স বলে দিলেন, কিন্তু কালার কতটুকু লেখা লিখতে হবে, কোন কালারের সাথে কোন কম্বিনেশন যায়, যেমন মানুষকে আকর্ষণ করে কোন কালার, এরকম অনেক কিছু থিমস আছে এগুলো। তো যাই হোক, আমি কথাগুলো একটু সংক্ষিপ্ত করে নিলাম। তার মানে আমাকে এতটুকু বলেন আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি, কনসেপ্টে ক্লিয়ার দিলাম। জি স্যার। কাজ শিখবো কোন ধরনের সাবজেক্ট, এটা কোনো এখন আমি ক্লিয়ার করি নাই, বাট বুঝতে পারছেন কিন্তু যে আমরা যেটাই শিখি না কেন প্রফেশনাল কাজ শিখতে হবে। আর ফাইনালি যেটা বলতে আছি, দুইটা টপিক, একটা হচ্ছে কোন কাজ শিখলে ভালো হবে, কোনটাতে ইনকাম বেশি। এখন দেখেন, আপনি ধরেন নর্মাল আপনি ইয়ে করছেন যে 9-10 এর পরেই তো আমরা সাবজেক্টগুলো নির্ণয় করি যে সায়েন্স, আর্টস, কমার্স। জি। আর্টসে ভর্তি হওয়া এমন মানুষ আছে যে আর্টসের ডিমান্ডের চাহিদাই নাই? যদি ডিমান্ডের চাহিদা না থাকতো তাহলে মানুষ ভর্তি হতো কেন? শুধু সায়েন্সেরই ডিমান্ড আছে, তাহলে কমার্সে মানুষ কেন ভর্তি হচ্ছে? আবার অনেকে দেখা যাচ্ছে যে সায়েন্স পড়ে পরবর্তীতে আবার কমার্সেও চলে আসে, এরকম হচ্ছে না? বা ধরেন আপনি সায়েন্সেই পড়ছেন, কিন্তু যখন ভার্সিটিতে উঠতেছেন তখন আবার ডিপেন্ড করতেছে এখন কি সাবজেক্ট নেবেন, ডাক্তারের দিকে যাবেন নাকি ইঞ্জিনিয়ার সেকশনে যাবেন। ইঞ্জিনিয়ারিং গেলে আরেক ঝামেলা, কোন সাবজেক্টের উপর ইঞ্জিনিয়ারিং করবো। তাহলে কোনো একটা দিক কি খারাপ আছে কেউ? যারা ডাক্তারি পড়তেছে, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, এখন আমি কি বেকার বসতেছি না? ডাক্তার যারা বসে আছে তারাও বেকার ঘুরতেছে। যারা মাটি কাটতেছে, ধরেন রাজমিস্ত্রি, যারা ধরেন রাজমিস্ত্রি, তারা কি বসে আছে? না। হয়তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এইভাবে উঁচু নিচু করে যার যার স্থান উল্লেখ করি, কিন্তু মূল বিষয়টা আসলে কি, এরকম কি আলাদা কোনো স্থান আছে? কাজে তো যে সবাই তো যার যার অবস্থা থেকে সবাই সব থেকে ভালো। আর বিষয়টা হচ্ছে সব কাজেরই চাহিদা আছে, সব বিদেশের সব কাজে কিন্তু ঘন্টা ভিত্তিক কাজ, যে ঘন্টায় এত টাকা, ঘন্টায় এত টাকা, যার যার স্কিল অনুসারে পেমেন্ট গুলো বাড়তেছে কমতেছে। এখন আপনি গ্রাফিক ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন, ডিজিটাল মার্কেটিং করেন, যে কোনো কাজ করেন, দেখবেন সবগুলোই চাহিদা আছে। এখন আপনার কোনটা ভালো লাগে সেটা হচ্ছে আপনাকে বাছাই করতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? আর আপনাদের এখানে ট্রেনিং এর যে মডিউলগুলো আপনাকে সব শেখানো হচ্ছে, জাস্ট এটা আমি আসলে যেহেতু কোর্স এটা চলছে, এটা আমি না করতে পারবো না, তবে আমার কাছে এই জিনিস ফর্মুলাটা আমার কাছে ভালো লাগে, সত্যি কথা এটা। হয়তোবা আপনাদের জন্য ভালো, নতুন হিসাবে আপনাদের জন্য ভালো হচ্ছে, কারণ তিনটা সম্পর্কে তিনটা স্বাদ আপনারা নিলেন। আর কোনটা বেশি টেস্ট, যেটা টেস্ট সেটা প্রত্যেকদিন খাইতে আসবেন বা এরকম একটা বিষয় আর কি। তো যেহেতু আপনার তিনটা সাবজেক্টে একটু মজা একটু করে বুঝবেন, এতে করে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য যায় বা আপনার কাছে ভালো লাগতেছে, সেটা নিয়ে আপনি আগে। কারণ বিষয়টা হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকের ডিপার্টমেন্ট কিন্তু আলাদা। মানে বিষয়টা হচ্ছে আপনি একজন ডাক্তার, আপনি সাথে সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবেন না, হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্পেসিফিক একটা সাবজেক্ট আপনার ভালো লাগতে পারে, ওটা করতে পারেন,
কিন্তু একই সাথে আপনি ডাক্তারও হতে পারবেন না, একই সাথে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, যে কোনো একটাই নিয়ে আপনাকে বের হতে হবে। বুঝতে পারলাম কনসেপ্টটা? জি স্যার। তাহলে আপনি ওই গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন নিয়ে আগাতে হবে, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইন। এখন বিষয় হচ্ছে ইনকাম কার কম কার বেশি, এটা কিন্তু স্পেসিফিক করে বলা সম্ভব না। হ্যাঁ, ধরুন আপনি আজকে দোকান খুলছেন, সার্ভিসই তো ব্যবসার মধ্যেই তো আমাদের এটা। আপনি একটা দোকান খুলছেন, আজকে কয় টাকায় সেল করবেন এটা কোনো নির্ধারিত কিছু আছে? না। এখন কতদিন পরে আপনি 1 লাখ টাকা করে মাসে ইনকাম করতে পারবেন, এটা ভরসা কে দিবে আপনাকে? এটা ডিপেন্ড করতেছে কার উপরে। আপনি দোকানটা যেখানে খুলছেন ওইখানে মার্কেট ওই প্লেস সার্ভিসের ডিমান্ড আছে কিনা, তো ডিমান্ড থাকলে হবে কিনা, আপনি মানুষের সাথে মিশতে পারতেছেন কিনা, সেল করতে পারতেছেন, এটাও তো ডিপেন্ড করে, তাই না? এখন আমাদের এখানে সেম, যে আমাদের যে কোনো একটা সাবজেক্টের উপর স্কিল নিতে হবে। এখন স্কিলের চাহিদা আছে কিনা এটা একটা ডিপেন্ডেন্ট, এবং আপনি এই স্কিলটা নিয়ে যে মার্কেট প্লেসে কাজ করতে আছেন ওই মার্কেট প্লেসে ওটা ডিমান্ড আছে কিনা ওইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। এখন আপনি মার্কেট প্লেসেও ডিমান্ড আছে, আপনি কাজও শিখছেন ভালো করে। এখন সবচেয়ে বড় তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেল করা। সেলিং করার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন। অফলাইন মার্কেট হচ্ছে একজনের সাথে একজন কমিউনিকেশন, ভাই আপনার জন্য এটা ফ্রিতে যান, এটা কিনলে এটা ফ্রি, যা আপনার জন্য 25% আছে, বিভিন্ন ধরনের টেকনিক আছে না। সো এখানেও আমাকে কমিউনিকেশন করতে হচ্ছে, বাট সেটা হচ্ছে বাই চ্যাটিং অথবা ভিডিও চ্যাট বা যেটাই বলুন। কারণ আপনি কাজ পারেন সেটা এক জিনিস, তার পাশাপাশি অনলাইন থেকে কাজ নামানোর এটারও আবার এক ধরনের একটু টেকনিক আছে। বলতে পারলাম স্যার বিষয়গুলো? তাহলে আমাদের বেসিক কনসেপ্টগুলো শেষ করলাম। আমি একটু 10 মিনিটের একটু রেস্ট নিব আর কি, জাস্ট কয়জন আসছে একটু দেখা করে আমি চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট, এর মধ্যে আমরা বাকি কাজগুলো শুরু করব। এমনিতে মনে করেন যে আমার প্রোফাইলটাকে কিভাবে আমি বেচ করব ওইটার উপরে তো আমার কাস্টমার আসবে। হ্যাঁ, কাস্টমার আসবে। আমি স্যার আপনার প্রশ্নটা নিয়ে পরবর্তীতে আবার একটু লং করবো আর কি, একটু 10 মিনিটের বিরতি নিই। হ্যাঁ, জি Yes. স্যার।